সিনেমা জগতের উজ্জ্বল নতুন তারকা পূর্ণা সাফল্য যখন তার চৌকাঠে এসে দাঁড়িয়েছে, ঠিক তখনই নেট দুনিয়ায় ভাইরাল হয় পূর্ণার একটি ইন্টিমেট ভিডিও, যে ভিডিও তার পার্সোনাল এবং প্রফেশনাল জীবনকে এক মুহূর্তেই শেষ করে দেয়। সেই অবধি পূর্ণা তার মৃত্যুর কন্ট্রাক্ট দেয় এক ব্যক্তিকে। মৃত্যুর দিকে পৌঁছাতে গিয়ে পূর্ণা প্রেমে পড়ে সেই ব্যক্তির, কিন্তু এই কন্ট্রাক্টে ফেরার কোনো রাস্তা নেই, জায়গা নেই ভালোবাসার। তাহলে সেই অবধি পূর্ণার কি পরিণতি ঘটে সেটাই দেখব আজকের মুভিতে। মৃত্যুর বাস্তবতা এবং নতুন জীবনের হাতছানি যখন একই রাস্তা দিয়ে হেঁটে যায়, তখন শেষ অবধি জয় হবে কার? কথা দিলাম এই মুভির কাহিনী জীবন সম্পর্কে তোমাদের ধারণা বদলে দেবে। তাহলে চলো দেরি না করে এই অসাধারণ মুভির এক্সপ্লেনেশনে চলে যাওয়া যাক। কাহিনীর শুরুতেই একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠান দেখানো হয়। সকল নামি দামি অভিনেত্রীদের মধ্যে পুরস্কার জিতে নেয় একটি নতুন মুখ, যার নাম পূর্ণা। এটি পূর্ণার প্রথম মুভি। একজন উঠতি সোশ্যাল ইনফ্লুয়েন্সার থেকে সৃজিত মুখোপাধ্যায়ের মুভির মাধ্যমে তার প্রথমবার সিনেমা জগতে পা রাখা। অসাধারণ অভিনয়ের জন্য পূর্ণা সকল অভিনেত্রীদের ছাপিয়ে সেরা অভিনেত্রীর খেতাব জিতে নেয়। পূর্ণার এই জয়ে সমস্ত অডিটোরিয়াম যখন মেতে উঠেছে, সেই একই সময়ে তার বাড়িতে তার প্রেমিক অনিন্দ মোবাইলে পূর্ণার এই সাফল্যের ভিডিওগুলো দেখতে থাকে। তবে তার মুখভঙ্গি থেকে পরিষ্কার যে সে তার প্রেমিকার সাফল্যে মোটেও খুশি হয়নি। অনিন্দ এবং পূর্ণা দীর্ঘ 4 বছর ধরে লিভ-ইনে আছে। অনিন্দ একটি আইটি সেক্টরে জব করে, যে কারণে প্রেমিকার এত বড় সাফল্যে অনিন্দ মোটেও খুশি হতে পারে না। তাছাড়া পূর্ণা এই সিনেমা জগতে থাকুক, এটা অনিন্দর চক্ষুশূলের কারণ। সংরক্ষিত এবং সংকীর্ণ মানসিকতার অনিন্দর ধারণায় অভিনয় জগতে অভিনেত্রীদের নিশ্চিতভাবে প্রডিউসার বা ডাইরেক্টরদের সাথে রাত কাটাতে হয়, আর সেটাই হলো অভিনেত্রীদের সাফল্যের কারণ। অবশেষে পূর্ণা বাড়ি ফিরে আসে। অনিন্দকে তার অ্যাওয়ার্ড দেখালে সে হেলিক করে বলে, আমি হলাম সাধারণ মানুষ, তুমি কত বড় স্টার। তোমার এই অ্যাওয়ার্ডের বিষয়টি তোমার ইনস্টাগ্রাম ফলোয়ারদের সাথেই ফোনে দেখে নিয়েছি, স্পেশাল করে দেখানোর আর কিছুই নেই। পূর্ণা অত কথায় কান না দিয়ে বলে, সামনে আবারও একটা সিনেমার অফার এসেছে, সেটার আগে আমাদের কোথাও ঘুরতে গেলে হয় না? কিন্তু অনিন্দ তাতেও কোনো সদুত্তর দেয় না, বরং সে সরাসরি পূর্ণাকে জিজ্ঞাসা করে, তুমি কি আদেও আমাদের বিয়েটা নিয়ে সিরিয়াস? হঠাৎ করে বিয়ের কথা শুনে পূর্ণা অবাক হয়ে যায়। এখন তার কেরিয়ারের পিক টাইম, এখন বিয়ে করার কথা সে ভাবতেও পারে না। তবে অনিন্দর প্ল্যানে ছিল পূর্ণাকে বিয়ে করে তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেওয়া, এবং তারপরে আর 5টা মেয়ের মতোই পূর্ণা কেরিয়ার জলাঞ্জলি দিয়ে শুধুমাত্র মন দিয়ে সংসার করবে। কিন্তু পূর্ণা তাতে অসম্মতি জানায়। অনিন্দ বলে, তোমাদের সিনেমা জগতের মেয়েদের যা কেচ্ছা আর যা জীবনযাপন, আমার বাবা মা বা আমি কেউই তোমাকে হ্যান্ডেল করতে পারবো না। অনিন্দ এক প্রকারের মুখের উপরে পূর্ণাকে বলেই দেয়, তোমাদের এই কেরিয়ারে হয় কেউ শুয়ে কাজ পাচ্ছে, আর না হয় কেউ শুয়ে কাজ দিচ্ছে। এই কথাগুলোতে পূর্ণা আরও বেশি উত্তক্ত হয়ে যায়। সে জানায় 1 ঘন্টার মধ্যেই তার একটি মিটিং আছে, আর তাকে সেখানে যেতেই হবে। এতে করে অনিন্দর মাথা আরও গরম হয়ে যায়। সে বলে, তোমাকে আমাদের সম্পর্ক এবং কেরিয়ারের মধ্যে যে কোনো একটা জিনিস পছন্দ করতে হবে। কিন্তু পূর্ণা আর কথা না বাড়িয়ে মিটিংয়ের জন্য বেরিয়ে যায়, কারণ তার কাছে তার প্রফেশন এবং এই সম্পর্ক দুটোই ভীষণ প্রিয়। দুটোর মধ্যে একটা পছন্দ করা তার পক্ষে সম্ভব নয়। পূর্ণা অনিন্দকে বলে যে সে 2-1 ঘন্টার মধ্যেই মিটিং শেষ করে বাড়ি ফিরবে এবং তারপরে এই বিষয়ে আলোচনা করবে। এদিকে সময় কেটে যায়, ঘড়িতে তখন রাত্রি 1টা। পূর্ণার জন্য অপেক্ষা করতে করতে অনিন্দ প্রায় বসে বসেই ঘুমিয়ে পড়েছে। তখন গিয়ে তার প্রেমিকা বাড়ি ফেরে। অনিন্দ চুপ করে পূর্ণাকে দেখতেই থাকে। আসলে অনিন্দ ছিল সাইকো মেন্টালিটির ছেলে। তার ধারণায় পূর্ণা নিশ্চয়ই তার ডিরেক্টরের সাথে রাত কাটিয়ে তাকে সন্তুষ্ট করে বাড়ি ফিরেছে, যে কারণে তার এত দেরি হয়েছে। মিটিং চলাকালীন অনিন্দ পূর্ণাকে 10 বার ফোন করেছিল, কিন্তু পূর্ণা সেই ফোন রিসিভই করেনি। এবার অনিন্দ পূর্ণাকে বলেই ফেলে, আমি নিশ্চিত তুমি একজনের সঙ্গে নয়, বরং অনেকজনের সঙ্গে রাত্রি কাটিয়ে তাদের খুশি করে কাজ নিয়ে বাড়ি ফিরেছ। যে ঝগড়া অসম্পূর্ণ রেখে পূর্ণা বেরিয়েছিল, এই নোংরা কথাগুলো সেই ঝগড়ায় যেন আগুনে ঘিয়ের কাজ করে। কিন্তু তার কাছে এই সম্পর্কটার অনেকটাই গুরুত্ব ছিল।
পূর্ণা এবার একটি বিষয় অনিন্দর সামনে রাখে। সে বলে তার পরবর্তী মুভিতে তাকে একটি পতিতার রোল দেওয়া হয়েছে, যে রোল পর্দায় ফুটিয়ে তুলতে হলে তাকে অনেকগুলো ইন্টিমেট সিন করতে হতে পারে। মূলত এই বিষয়টা সে অনিন্দকে না জানিয়ে করতে চায় না। এই কথাগুলোতে অনিন্দ নিজের মাথা ঠিক রাখতে পারে না। সে বলে ওঠে, আচ্ছা এতদিন ডিরেক্টর এবং প্রডিউসারের সাথে শুয়ে আসছিলে, এখন তাহলে হিরোর সাথেও শুতে হবে। অনিন্দ পূর্ণাকে আরও উত্তক্ত করতে বলে, আচ্ছা যখন সেই হিরো তোমার গোপন অঙ্গ স্পর্শ করবে কেমন লাগবে তোমার? এবার যেন অপমানের সমস্ত সীমা লঙ্ঘন করে ফেলে অনিন্দ। পূর্ণা তাকে থামাতে সজোরে একটি থাপ্পড় মেরে দেয় এবং বলে, এই জায়গাটা অর্জন করতে আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে, তা না হলে তোমার মতো 10টা 5টার বেকার ঘাটার পাবলিক হয়ে থেকে যেতাম। আমার ভুল হয়েছে যে আমি তোমাকে আমার জীবনে রেখেছি। উপযুক্ত জবাব পেয়ে অনিন্দ যেন নির্বাক হয়ে যায়। সে নিজের বলা কথাগুলোই অনুতপ্ত না হয়ে তার মনের মধ্যে যেন প্রতিশোধের বীজ বপন করতে শুরু করে দেয়। সে বলে ওঠে, রিল বানিয়ে এই সিনেমা জগতে এসেছো তাই না? বেশ, আমি তোমার জীবনে একটা এমন রিল উপহার করব যেটা তোমার জীবনই বদলে দেবে। অর্থাৎ অনিন্দ খুব মারাত্মক কিছু একটা করতে চলেছিল। কাহিনীর পরবর্তীতে আমরা পরিচিত হই এই শহরের একজন বিখ্যাত ডন পেটকাটা শয়ের সাথে। দিনে রাতে মানুষ মারা যেন তার কাছে খুব তুচ্ছ একটা বিষয়। পেটকাটা শ মানুষ খুন করলেও সে সৃজিত মুখার্জির বাংলা সিনেমার বড্ড ফ্যান। সারাদিন কাটাকাটি খুনোখুনির পরে দলের ছেলেদের নিয়ে সে বসে পড়ে সিনেমা দেখতে, যেখানে তার সাথে দেখা করতে আসে অন্তরীপ নামে তারই আন্ডারে কাজ করা এক ছেলে। দীর্ঘ সময় ধরে মানুষ খুনোখুনির জন্য সে বর্তমানে মানসিকভাবে অসুস্থ হয়ে গেছে, যে কারণে সে এই কাজ থেকে বিরত হতে চায়। কিন্তু স জানায় যে তার আন্ডারে কেউ একবার কাজ করতে শুরু করলে তার কোনো বিরতি থাকে না। এই অন্তরীপ ছেলেটির একটি বিশেষ গুরুত্ব আছে, যেটা আমরা মুভির পরবর্তীতে জানতে পারবো। অবশেষে অন্তরীপের অনেক অনুরোধে স তাকে কিছুদিনের জন্য ছুটি দেয়। কাহিনী গিয়ে পৌঁছায় পূর্ণার বাড়িতে। পূর্ণার পরিবারে আছে তার বাবা মা এবং তার দিদি সুনয়না। পূর্ণা তার পড়াশোনা শেষ না করেই বাড়ি থেকে পালিয়ে গিয়ে অভিনয় জগতে পাড়ে গেছে, যে কারণে তার মা পূর্ণার নাম শুনলেই জ্বলে ওঠেন। তবে দিদি সুনয়না বোনের এমন সাফল্যে ভীষণ খুশি। সংরক্ষিত পরিবারে অভিনয় করার সিদ্ধান্ত মা কোনোভাবেই মেনে নিতে পারেননি, যে কারণে এই বাড়িতে পূর্ণার যাওয়া আসাও নিষেধ। মেয়েকে নিয়ে পারিবারিক আলোচনার মাঝেই টিভিতে একটি খবর উঠে আসে, যেটা দেখে মায়ের পায়ের তলার মাটি যেন সরে যায়। এদিকে পূর্ণার ম্যানেজার সৃষ্টি তাকে ফোন করে ঘুম ভাঙায়। সৃষ্টি তাকে জানায় যে তার এবং অনিন্দর একটি ইন্টিমেট ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল হয়ে গেছে। ফোন চেক করলে পূর্ণা দেখে তাদের ইন্টিমেট দৃশ্যের পুরো 20 মিনিটের একটি ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ঘোরাঘুরি করছে। এটা দেখে পূর্ণার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সে এই বিষয়ে স্পষ্ট যে এই কাজ তার প্রেমিক অনিন্দ করেছে। সৃষ্টি ফোন করে জানায় যে সে সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে ফোন করে এই বিষয়ে রিপোর্ট লিখিয়েছে। তবে কয়েকটা সাইট থেকে এই ভিডিও তুলে নেওয়া হলেও সমস্যার বিষয় হলো এই ভিডিও পর্নোগ্রাফিক সাইটে আপলোড হয়ে গেছে। এই সম্পূর্ণ বিষয়টিতে পূর্ণা খুব ভেঙে পড়ে। যে মানুষকে বিশ্বাস করে সে তার সর্বস্ব দিয়েছিল, সেই মানুষটি প্রতিহিংসার বশে তার এত বড় ক্ষতি করে ফেলেছে। এই ঘটনার প্রভাব এবার পূর্ণার কর্মক্ষেত্র পড়ে। এক এক করে তার সমস্ত কন্ট্রাক্ট ক্যান্সেল হয়ে যায়। তার পরবর্তী সিনেমার কাজও বন্ধ হয়ে যায়। পূর্ণা গিয়ে পৌঁছায় তার প্রেমিকের কাছে আর তাকে অপমান করতে শুরু করে। তবে সাইকো প্রেমিক উল্টে পূর্ণার উপরেই দোষ চাপিয়ে বলে যে আসলে পরবর্তী সিনেমা যেহেতু তোমার পতিতাবৃত্তি নিয়েছিল, তাই ইচ্ছা করেই তুমি আমাদের গোপন ভিডিও ভাইরাল করেছো যাতে তোমার সিনেমা হিট হতে পারে। পূর্ণা তো হতবাক। অনিন্দ বলে, তোমার ভাগ্য ভালো আমি তোমার বিরুদ্ধে পুলিশে কমপ্লেন করিনি। পূর্ণার মুখে আর কোনো ভাষা থাকে না। অনিন্দ সুকৌশলে পূর্ণাকে ফাঁসিয়ে দিয়েছে। সেখান থেকে পূর্ণা সোজা গিয়ে পৌঁছায় তার বাড়িতে, যেখানে পৌঁছাতেই সে জানতে পারে তার ভিডিও লিক হতেই লোকলজ্জায় পূর্ণার বাবার সেরিব্রাল অ্যাটাক এসেছে। সুনয়না বোনকে বাবার সামনে যেতে নিষেধ করে। অন্যদিকে পূর্ণার মা তাকে সামনে পেতেই নানান অকথা কুকথা বলে অপমান করতে শুরু করে দেয়। এক পর্যায়ে পূর্ণা যেন সব কিছুই হারিয়ে ফেলে, সম্মান, পেশা, পরিবার, সবকিছু। পূর্ণা তার বাবার কাছে যেতে গেলে মা কষিয়ে একটা থাপ্পড় মারে। মা বলে, আজ কেন এসেছিস? লুকিয়ে যেদিন বাড়ি থেকে পালিয়ে গিয়ে ক্যামেরার সামনে উলঙ্গ হয়ে দাঁড়িয়েছিলিস, সেদিন কি পরিবারের সম্মানের কথা মনে পড়েনি? পূর্ণাকে সেখানে দেখে তার
প্রতিবেশীরা ভিডিও করতে শুরু করে দেয়। মা বলে, ওই ভিডিও করে কত টাকা পেয়েছিস? তার থেকে তো ল্যাম্পপোস্টের নিচে দাঁড়ালে অনেক বেশি রোজগার করতে পারতিস। মা আরো বলে যে আমারই ভুল হয়েছে, তুই যখন আমার গর্ভে ছিলিস তখনই যদি তোকে নষ্ট করে দিতাম তাহলে আজ আমাকে এই দিন দেখতে হতো না। মা পূর্ণাকে পরিষ্কার জানিয়ে দেয় যে সে যেন আর কখনো এই বাড়িতে না আসে। সুনয়না বোনকে বলে যে আজ রাতে বরং তুই হোটেলে থেকে যা, কাল সবকিছু ঠান্ডা হলে তখন এখানে চলে আসিস। একের পর এক ধাক্কায় পূর্ণা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। সব রাস্তায় যখন বন্ধ হয়ে যায়, পূর্ণা ঠিক করে যে সে আত্মহত্যা করবে। সে গিয়ে পৌঁছায় একটি পাহাড়ের চূড়ায়, কিন্তু বারবার চেষ্টা করেও সে আত্মহত্যা করতে পারে না। বারবারই সে ভয়ে পিছিয়ে আসে। এদিকে পূর্ণার ভিডিওর চর্চা নেট দুনিয়ায় চলতে শুরু করে। তার সমকক্ষ অভিনেত্রীরা এবার রসিয়ে কষিয়ে পূর্ণাকে নিয়ে মজা করতে শুরু করে। অনিন্দকে শাস্তি দেওয়ার পরিবর্তে খবরের চ্যানেলে নানান বিশিষ্ট মানুষকে দাঁড় করিয়ে শুরু হয় বৈঠক। কোনো ব্যক্তি পূর্ণার চরিত্রে দাগ দেয়, আবার কোনো ব্যক্তি অনিন্দকে দোষারোপ করতে শুরু করে। কেউ বলে বিয়ের আগে সহবাস, ছিছি এসব আমাদের সময়ে ছিল না। আবার কেউ বলে ভালোবাসা কি পাপ। এই সব কিছুতে পূর্ণার সেই নগ্ন ভিডিও ঢাকা পড়ার পরিবর্তে মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়তে শুরু করে। ছোট থেকে বড় সকলেই সেই ভিডিও এনজয় করতে থাকে। এবার গিয়ে পূর্ণা ঠিক করে সে নিজেকে শেষ করবে। আত্মহত্যা করা তার ক্ষমতার বাইরে, কিন্তু সে নিজেকে শেষ করা ছাড়া আর কোনো উপায় দেখতে পাচ্ছে না। সে ঠিক করে কোনো সুপারি কিলারকে লাগিয়ে সে নিজের মৃত্যুর কন্ট্যাক্ট দেবে। যে কারণে পূর্ণা গিয়ে পৌঁছায় পেটকাটা শয়ের চেম্বারে। পেটকাটা শ পূর্ণার প্রথম সিনেমা সাংসারিক গুপ্তধনের রহস্য দেখার পর থেকেই তার অনেক বড় ফ্যান হয়ে গিয়েছিল। পূর্ণাকে নিয়ে যে স্ক্যাম ছড়িয়েছে সেই বিষয়ে তিনিও অবগত ছিলেন। পেটকাটা শ নিজে হাজার মানুষ খুন করলেও মেয়েদের বিষয়ে অনেকটাই সংবেদনশীল ছিলেন। সে তার আন্ডারে কাজ করা সকল ছেলেদের বের করে একান্তে পূর্ণার সাথে কথা বলে। পূর্ণা জানায় যে সে মরতে চায়, তবে সে নিজে মরতে ভয় পাচ্ছে। তাই শ যদি কোনো কন্ট্রাক্ট কিলার তার জন্য হায়ার করে দেয় তাহলে সে উপকৃত হবে। শ প্রথমে থতমত খেলেও পরে সেই কন্ট্রাক্ট নিয়ে নেয়। সে জানায় তার আন্ডারে কাজ করা একটি ছেলেকে সে পাঠিয়ে দেবে। শ বলে তার পাঠানো ছেলে নিখুঁতভাবেই কাজ সেরে ফেলবে, শুধু ছেলেটির চা জলের ব্যবস্থা পূর্ণাকেই করতে হবে। যাই হোক, শয়ের থেকে নাম্বার পেয়ে বাড়ি এসে পূর্ণা তার জন্য হায়ার করা কন্ট্রাক্ট কিলারকে ফোন করে, যার নাম ছিল অন্তরীপ হালদার। কিছুক্ষণ পরে বাড়িতে এসে হাজির হয় অন্তরীপ হালদার, বছর 32-এর সাধারণ চেহারার একটি ছেলে। বাড়িতে এসেই সে জানায় পূর্বে তার ছদ্মনাম ছিল আনন্দকর, যখন সে হেমলক সোসাইটি নামক একটি সংস্থা চালাতো, যে সংস্থা নিজেদের জীবন শেষ করতে যাওয়া মানুষদের কাউন্সেলিং করিয়ে জীবনের পথে নিয়ে আসতো। কিন্তু পরে সে ভেবে দেখলো আসলেই মানুষকে জীবনের স্রোতে ফিরিয়ে নিয়ে আসার কোনো মানেই হয় না। সে যতগুলো মানুষকে জীবনের মূল স্রোতে ফিরিয়ে এনেছিল তারা প্রত্যেকেই জীবনের আসল মানে বুঝতেই পারেনি। কেউ বাচ্চা কাচ্চা নিয়ে হোম লোন টানতে টানতেই শেষ হয়ে গেছে, কেউ আবার ডিপ্রেশনের জগতে আবার পা রেখেছে। তাই বরং তাদের মরে যাওয়াটাই শ্রেয় ছিল। বর্তমানে তার ছদ্মনাম হলো অন্তরীপ, আর সে এখন কিলবিল সোসাইটি নামক একটি নতুন সোসাইটি পরিচালনা করছে। এই সোসাইটির দায়িত্ব হলো মানুষকে ইচ্ছা মৃত্যু প্রদান করা। ছেলেটি বলে তার এতগুলো ছদ্মনামের মধ্যে আসল নাম হলো মৃত্যুঞ্জয়। মৃত্যুঞ্জয় বলে আপনি একদম চিন্তা করবেন না, আমাদের এজেন্সি খুব কম কষ্ট দিয়ে মানুষ মেরে থাকে, আপনি জানতেও পারবেন না আপনি কখন টপকে গেছেন। মৃত্যুঞ্জয় বলে আমি এখন মৃত্যুতে বিশ্বাস করি, কারণ গাজার ধ্বংসস্তূপে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাওয়া শিশুর নিথর দেহ এবং দৈনিক জীবনের ধর্ষণের যা কিছু কর্মকাণ্ড আমাদের সামনে আসে, তাতে কি আপনার মনে হয় যে এই পৃথিবী মানুষের বসবাসের যোগ্য? একজন পার্টিকুলার প্রফেশনালিজম বজায় রেখে মৃত্যুঞ্জয় বলে এবার বলুন, মৃত্যুর আগে আপনার কোনো কাজ কি বাকি আছে? আপনার নামে থাকা সম্পত্তির মালিকানা কাদের নামে করতে হবে এবং আপনার শ্রাদ্ধে কি কি মেনু হবে সেই সব কিছুই আমাদের আপনার মৃত্যুর আগেই ঠিক করতে হবে। কিন্তু পূর্ণার এই সমস্ত বিষয়গুলো মাথার ওপর দিয়ে যায়। সে ভাবে যে এটা ঠিক যে সে মরতে চাইছে, কিন্তু তাই বলে এই এজেন্সি তার মৃত্যুর পরে তার শ্রাদ্ধের মেনুও ঠিক করবে? বিষয়টা তার কাছে হাস্যকর লাগে। পূর্ণাকে বিশ্বাস করাতে মৃত্যুঞ্জয় তাকে তার আজকের অ্যাসাইনমেন্টের কাজে নিয়ে যেতে চায়। মৃত্যুঞ্জয় বলে কন্ট্রাক্ট মতো আমার এই ক্লায়েন্টকে আজকেই মারার কথা আছে, আপনি আমার সাথে চলুন, আমি আপনাকে ডেমো দেখিয়ে দিচ্ছি। পূর্ণা এবার তার সাথে বেরিয়ে পড়ে। জীবনের খোঁজে মানুষ যখন নিরন্তর ভ্রমণ করছে
তখন কিছুদিন আগে অবধি থাকা প্রাণবন্ত মেয়েটি মৃত্যুর খোঁজে বেরিয়ে পড়েছে। মৃত্যুঞ্জয় তার এই কন্ট্রাক্ট কিলিংয়ের একটি কন্ট্রাক্ট ধরিয়ে দেয় পূর্ণার হাতে, যে কন্ট্রাক্ট অনুযায়ী পূর্ণাকে মৃত্যুর আগেই সমস্ত টাকা দিয়ে যেতে হবে। অর্থাৎ এই এজেন্সি পুরো প্রফেশনালিজম মেনটেন করে কন্ট্রাক্ট কিলিং করে থাকে। অন্যদিকে আমাদের পূর্ণার বাড়ির ঘটনা দেখানো হয়। পূর্ণার বাবা এখন কিছুটা সুস্থ, তাই তার দিদি সুনয়না লাগেজ প্যাক করে বোনের উদ্দেশ্যে বেরোবার প্রস্তুতি নেয়, কিন্তু মা তাতেও আপত্তি জানায়। দিদি চিরকাল পূর্ণাকে সাপোর্ট করে এসেছে। সুনয়না বলে, তোমরা চলে গেলে আমার জীবনে একমাত্র আমার বোনই পড়ে থাকবে, আর নিজের স্বপ্ন নিয়ে বাঁচা তো ভুল কিছু নয়। যে ঘটনা ঘটে গেছে সেখানে পূর্ণা দোষী নয়, বরং সে একজন ভিকটিম। এই সময় ওকে একা ছাড়লে না জানে কি করে বসবে। এই পর্যায়ে আমরা জানতে পারি ক্লাস 12-এ পড়াকালীন পূর্ণা তার টিউশন টিচার অরণ্যের প্রেমে পড়েছিল। বয়সের বিস্তর ফারাকের জন্য যে সম্পর্কটা তার মায়ের পছন্দ হয়নি, এক প্রকারে জোর করে তিনি মেয়ের সাথে প্রেমিকের সম্পর্ক নষ্ট করে দেন। আর আরও একটি বিষয় হলো, সেই অরণ্যকেই মনে প্রাণে ভালোবেসেছিল সুনয়না, কিন্তু বোনের ভালোবাসার মাঝে সে কোনোদিনও আসেনি। অরণ্যর সাথে সম্পর্ক ভাঙার পরে এক প্রকারে বিদ্রোহ করে বাকি জীবনটা নিজের মতো করে বাঁচতে পূর্ণা কলকাতায় পালিয়ে যায়। যাই হোক, মায়ের সাথে তুমুল তর্ক বিতর্কের পরে সুনয়না তার বোনের সাথে দেখা করতে বেরিয়ে পড়ে। এদিকে মৃত্যুঞ্জয় তার আজকের কন্ট্রাক্ট কিলিং সরাসরি দেখানোর জন্য পূর্ণাকে তার ক্লায়েন্টের বাড়ির বাইরে নিয়ে আসে। পূর্ণাকে সেই বাড়ির সিসিটিভি ফুটেজের ভিডিও এবং একটি হেডফোন দিয়ে মৃত্যুঞ্জয় তার ক্লায়েন্ট মুক্তিদের বাড়িতে চলে যায়। মুক্তিদেও আসলে তার ইচ্ছা মৃত্যুর জন্য মৃত্যুঞ্জয়ের সাথে দীর্ঘ 2 সপ্তাহ আগে যোগাযোগ করেছিল, আর আজ তার শেষ দিন। মৃত্যুঞ্জয় তাকে না জানিয়েই তাকে আজ হত্যা করবে, যাতে মুক্তি প্যানিক না হয়েই হঠাৎ করে পৃথিবী ছাড়তে পারে। মৃত্যুঞ্জয় মুক্তির পছন্দের 1 প্লেট বিরিয়ানি নিয়ে গিয়ে পৌঁছায়। মুক্তি সেই বিরিয়ানি পেয়ে ভীষণ খুশি হয়ে যায়। এক পর্যায়ে মুক্তি বলে ওঠে যে সে আর মরতে চাইছে না, ইভেন সে মৃত্যুঞ্জয়কে ভালোবেসে ফেলেছে। কিন্তু এই ভালোবাসা তো কন্ট্রাক্টে ছিল না। মুক্তি তাকে নিজেকে শেষ করার জন্য এই কন্ট্রাক্ট দিয়েছিল কিলবিল সোসাইটিতে, সেই অনুযায়ী সেসব টাকাও পেমেন্ট করেছে। এমনকি এই সোসাইটি তার সমস্ত অপূর্ণ ইচ্ছাগুলো এবং কাজগুলোও পূর্ণ করেছে। একটা টান উত্তেজনা শুরু হয়। পূর্ণা গাড়িতে বসে এয়ারফোনে সবটাই শুনছিল এবং সিসিটিভি ফুটেজে সবটাই দেখছিল। মুক্তি যখন মৃত্যুঞ্জয়ের কাছে প্রেম নিবেদন করে, তখনই মৃত্যুঞ্জয় তার গান বের করে আর একটা মুহূর্ত দেরি না করে মুক্তিকে শুট করে দেয়। ঘটনাস্থলেই রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে মুক্তি, যেটা পুরোপুরি অবিশ্বাস্য ছিল। এই ঘটনা চোখের সামনে দেখে পূর্ণা তো পুরোপুরি হতবাক হয়ে যায়। অর্থাৎ একবার যখন কেউ কিলবিল সোসাইটিতে তার মৃত্যুর কন্ট্রাক্ট দিয়ে ফার্স্ট পেমেন্ট করে দেয়, তার আর কোনো পরিত্রাণ থাকে না। সেশন চলাকালীন সেই মানুষ বাঁচতে চাইলেও কন্ট্রাক্ট ভঙ্গ করে সেটা আর করা যাবে না। একজন নরম স্বভাবের সাধারণ চেহারার মানুষ, যার কথায় এত রসবোধ আছে, সেই মানুষটি তার দায়িত্ব পালনে এতটা হিংস্র হতে পারে, এটা মৃত্যুঞ্জয়কে না দেখলে বোঝা যায় না। এই কাজে এই সোসাইটির সাথে পুলিশের একটি যোগাযোগ আছে, যে কারণে ধরা পড়ার পসিবিলিটি একদমই নেই। বাড়ি ফিরে এসে পূর্ণা যেন সেই ট্রমা থেকে বেরোতেই পারছিল না। তবে কিছু সময় আগে অবধি তার মনে এই এজেন্সিকে নিয়ে যে সন্দেহ ছিল সেটা আর নেই, কিন্তু আত্মহত্যার পর থেকে সে পিছিয়েও আসে না। পূর্ণা তার ফার্স্ট পেমেন্ট করে কন্ট্রাক্ট ফাইনাল করে দেয়। এই এজেন্সি ক্লায়েন্টকে যে শুধুমাত্র বিনা কষ্টে মৃত্যুই প্রদান করে তাই নয়, বরং মৃত্যুর পরে তার ধর্ম মত অনুযায়ী তার শেষকৃত্যের সমস্ত ব্যবস্থা করা থেকে শ্রাদ্ধের ভোজ এবং নিয়মভঙ্গের দিনে মাছ হবে না মাংস, সবটাই ঠিক করে এই এজেন্সি। তাও আবার ক্লায়েন্টের মতামত নিয়ে। অর্থাৎ ক্লায়েন্ট ঠিক করে যাবে তার মৃত্যুর পরে ভোজ অনুষ্ঠানে নিমন্ত্রিতদের পাতে মাছ পড়বে নাকি মাংস। এই নিয়মভঙ্গের কথা শুনে পূর্ণা যায় ক্ষেপে, সে তো মরে যেতে পারলেই বাঁচে। কিন্তু মৃত্যুঞ্জয় বলে, যেহেতু আপনার অপমৃত্যু মরা, তাই প্রেতাত্মা হওয়ার ভয় তো আপনার পরিবারের মানুষদের মধ্যে থাকবেই। সুতরাং আপনার মৃত্যুর পরে যাতে তাদের কোনো অনিষ্ট না হয়, সেই কাজটাও আপনাকেই সেরে যেতে হবে। আমরা শুধুমাত্র প্ল্যান মতো সবটা ব্যবস্থা করে দেব। পূর্ণার কথা মতো তার মৃত্যুর পরে সমস্ত সম্পত্তি তার বাবা, মা এবং দিদির নামে করা হবে, এমনটা ঠিক করা হয়।
এমনকি তার বাবার চিকিৎসার জন্য বড় হাসপাতালে লাইফ টাইম হেলথ ইন্স্যুরেন্সের ব্যবস্থা করে দেয় এই এজেন্সি। মৃত্যুঞ্জয় বলে, আপনার সব দায়িত্ব, সব চিন্তা আমাদের, শুধুমাত্র মৃত্যুটা আপনার। আপনাকে এনজয় করতে করতে মরতে হবে। অবশেষে পূর্ণা ঠিক করে তার নিয়ম ভঙ্গের মেনু শুরু হবে প্রন পকোড়া দিয়ে এবং স্পেশাল আইটেমে থাকবে মাংস, আর শেষ হবে আইসক্রিম দিয়ে। এবার সবকিছু সেট হয়ে যাবার পরে আসে আসল প্ল্যান, অর্থাৎ মৃত্যু। পূর্ণা তার মৃত্যুটাকে ভয় পাচ্ছে মৃত্যুর কয়েক ঘন্টা আগের সময়টাকে, এবং আরও ভয় পাচ্ছে কষ্ট পেয়ে মৃত্যুটাকে। আর ঠিক এই কারণেই সে নিজে আত্মহত্যা না করে মৃত্যুঞ্জয়কেই তাকে মারার দায়িত্ব দিয়েছে, যাতে মৃত্যুর আগের মুহূর্ত অবধি সে জানতে না পারে যে সে মরতে চলেছে। মৃত্যু আসবে অকস্মাৎ এবং আকস্মিকভাবে তাকে নিয়ে চলে যাবে। এই মৃত্যুতে সে যেন এক ফোঁটাও কষ্ট না পায়। মৃত্যুঞ্জয় সব শুনে বলে সেটা সে পারবে, তবে তার আগে এই কয়েকটা দিন তাকে পূর্ণার সাথে সবসময় থাকতে হবে। সে বলে, আপনার সকালে ওঠা থেকে রাতে ঘুমোতে যাওয়া অবধি আমি আপনার সাথেই থাকব। এটা করতে পারলে আমি আপনার জীবনশৈলীর সাথে পরিচিত হয়ে সুযোগ বুঝে টুক করে আপনাকে মেরে ফেলব। অবশেষে পূর্ণা ঠিক করে মৃত্যুঞ্জয় তার পিয়ার সেজে তার সাথে থাকবে। মৃত্যুঞ্জয় তাকে কথা দেয় আগামী এক সপ্তাহের মধ্যেই সে পূর্ণাকে দেওয়ালের ফটো বানিয়ে দেবে। দুইজনের সমস্ত ডিল ফাইনাল হয়। এই সমস্ত কিছুর মধ্যে পূর্ণা হাঁপিয়ে উঠেছিল। হোটেলের ভিডিও লিক হওয়ার কারণে সে যখনই বাইরে লোকজনের মধ্যে যেত, তার মনে হতো হয়তো সকলেই তাকে উলঙ্গ অবস্থায় কল্পনা করছে, যে কারণে তার ডিপ্রেশন আরও বাড়তে থাকে। পূর্ণা বাড়ি ফিরলে দেখে তার দিদি তার সাথে দেখা করতে এসেছে, যেটা দেখে সে খুবই অবাক হয়ে যায়, কারণ যে পথে সে হাঁটছে এখন তার বাড়িতে অন্য কারোর থাকার কথা নয়। সুনয়না বোনের চিন্তায় এখানে এসে পৌঁছেছিল। পূর্ণা মৃত্যুঞ্জয়কে তার দিদির সাথে পরিচয় করিয়ে দেয়। সেই রাতে সুনয়না বোনের মন একটু শান্ত করতে গিয়ে পৌঁছায় একটি বারে। কথায় কথায় উঠে আসে অরণ্যর কথা। পূর্ণা বলে, যদি আমি জানতাম তুইও স্যারকে ভালোবাসিস তাহলে আমি নিঃশব্দে তাকে ছেড়ে আসতাম। এই পর্যায়ে পূর্ণা দিদিকে বলে, যদি আমার কিছু হয়ে যায় আমার সব কিছুই তোরা পাবি। এই কথা শুনে সুনয়না আঁতকে ওঠে, তবে মদ্যপ অবস্থায় বোন কি না কি বলছে এটা ভেবে সে এতটা পাত্তাও দেয় না। পূর্ণা তার দিদিকে কাজের বাহানা দিয়ে বাড়ি চলে যেতে বলে। সেদিন বাড়ি ফিরলে মৃত্যুঞ্জয় আসে পূর্ণার কাছে। পূর্ণা আবারও জানতে চায় ঠিক কতদিনের মধ্যে সে তাকে মারতে পারবে। মৃত্যুঞ্জয় বলে তার কাজ প্রায় শেষ, আর একটা সপ্তাহ পেলেই সে তার কাজ সম্পন্ন করে দেবে। এই পর্যায়ে কথায় কথায় মৃত্যুঞ্জয় জানায় যে সে ব্লাড ক্যান্সারের পেশেন্ট। 12 বছর আগে 6 মাস অন্তর অন্তর তাকে ব্লাড চেঞ্জ করতে হতো, যে কারণে মৃত্যুঞ্জয় চেয়েও কাউকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখতে পারেনি। আর এখন তো তাকে প্রত্যেক সপ্তাহে ব্লাড চেঞ্জ করতে হয়। এই জায়গায় পূর্ণা বলে, আপনি তো আজব মশাই, আপনার সেলগুলো মরছে রোগে এবং সুস্থ মানুষের সেল প্রতিনিয়ত মরছে বার্ধক্যে, তাই বলে প্রেম করবেন না? মৃত্যুঞ্জয় বলে, বেশ, তাহলে আপনার জীবনে যে কটা দিন বাকি আছে আপনি এইভাবেই আমার সামনে কথা বলে যাবেন। আমার ওষুধের প্রয়োজন নেই, ব্লাড চেঞ্জ করারও প্রয়োজন নেই। আপনার কথাগুলো আমার ব্লাড স্ট্রিমে ঢুকে কাজ সেরে দেবে। আসলে জীবন কি নীতি কথাই চলে? জীবন চলে বাস্তবে। মৃত্যুঞ্জয় এবার পূর্ণাকে নিয়ে যায় একটি কবরস্থানে, যেখানে নিশ্চিন্তে শুয়ে আছে কত শত লাশ। মৃত্যু কত সুন্দর, কত স্নিগ্ধ, এটা দেখানোর জন্যই মূলত সে পূর্ণাকে এখানে নিয়ে এসেছিল। একদিন এই মৃত্যু মানুষগুলোর জীবনেও ছিল কত শত চাহিদা, কত কামনা, কত ওঠা পড়া। আজ তারা নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। এই কথার মাঝে হঠাৎ করে মৃত্যুঞ্জয় গান তাক করে পূর্ণার ওপরে, অর্থাৎ পূর্ণার সময় এসে গেছে। এই পর্যায়ে দাঁড়িয়েও পূর্ণা ভয় পায় না। মৃত্যুকে জড়িয়ে ধরতে সে এখন প্রস্তুত। তবে আশ্চর্য বিষয় হলো গান ফায়ার করলেও একটিও গুলি বের হয় না। এই বিষয়টাতে পূর্ণা খুব রেগে যায় এবং মৃত্যুঞ্জয়ের কাজের দক্ষতাকে গালিগালাজ করে বাড়ি চলে যায়। এই প্রথমবার মৃত্যুঞ্জয়ের নিশানা ঠিক লাগে না। বিষয়টা বড্ড অদ্ভুত ছিল। যাওয়ার আগে পূর্ণা মৃত্যুঞ্জয়কে বলে, আগামী এক সপ্তাহের মধ্যে যদি আমাকে মারার ব্যবস্থা না করতে পারেন তাহলে আমি এই এজেন্সি ছেড়ে দেব। কাহিনীর পরবর্তীতে আমরা দেখি পেটকাটা শয়ের কাছে তার দলের এক লোক এসে জানায়
পূর্ণার চারিপাশে সবসময় অন্য একজন লোক ঘোরাঘুরি করছে। যে অন্তরীপকে তারা পূর্ণার কন্ট্রাক্টে লাগিয়েছিল সে বেশ কিছুদিন যাবৎ নিখোঁজ। পেটকাটা সহ বিষয়টাতে অবাক হয়, কারণ অন্তরীপ কাজে না গিয়ে থাকলে তো পূর্ণা তাকে সবটাই জানাতো। বিষয়টা কেমন যেন গোলমেলে ঠেকে শয়ের কাছে। এদিকে পূর্ণা সেই রাতে একটি পিৎজা অর্ডার করে। আয়েশ করে পিৎজার এক টুকরো মুখে দিতেই শরীরে শুরু হয় অস্বস্তি। সে বুঝতে পারে তার পিৎজার মধ্যে কেউ বিষ মিশিয়েছে। এমন সময় নকল চাবি দিয়ে মৃত্যুঞ্জয় বাড়িতে আসে। সে দেখে তার এই প্ল্যানও ফেল করেছে। বিষ মেশানো পিৎজা খেয়ে পূর্ণা মরেনি, বরং পেটের যন্ত্রণায় ছটফট করছে। যেটুকু পিৎজা সে খেয়েছে তাতে তার মরার কথাও নয়, কিন্তু পূর্ণা তো এমন কষ্টের মৃত্যু চায়নি। তাই সে পূর্ণাকে হাসপাতালে অ্যাডমিট করে। জানা যায় পূর্ণার পিৎজাতে পটাশিয়াম ফেরোসায়ানাইড মেশানো হয়েছিল। মেনলি ওটা যদি পটাশিয়াম ফেরোসায়ানাইড না হয়ে পটাশিয়াম সায়ানাইড হতো, তাহলে ওই এক টুকরোতেই পূর্ণার প্রাণ চলে যেত। পূর্ণাকে দেখতেই তার দিদি এবং সৃষ্টি আসে। বোনকে এই অবস্থায় দেখে সুনয়না কান্নায় ভেঙে পড়ে। সে বলে, তুই সুস্থ হলে আমার সাথে বাড়ি ফিরে যাবি। সৃষ্টি বলে, এইভাবে পিঠ বাঁচিয়ে পালিয়ে যাচ্ছিস? একবারও কি ভেবে দেখেছিস এতগুলো মানুষ যারা তোর জন্য লড়াই করছে তাদের কি হতো? সবাইকে হারিয়ে দিয়ে চলে যেতিস। এই খবর পেয়ে পূর্ণাকে হাসপাতালে দেখতে আসে পেটকাটা সকলকে বাইরে পাঠিয়ে জানায়, ম্যাডাম অন্তরীপ কেমন কাজ করছে? পূর্ণা জানায় সে ভালোই কাজ করছে, কিন্তু জানায় অন্তরীপ আমার ফোন ধরে না, তার সাথে আমার কোনো যোগাযোগও নেই। বিষয়টাতে খটকা লাগে পূর্ণার। পূর্ণা বাড়ি ফিরে এলে তার সাথে দেখা করতে আসে মৃত্যুঞ্জয়। মৃত্যুঞ্জয় পূর্ণার নকল চাবি ফেরত দেয়। এই দ্বিতীয়বারও সে যেহেতু পূর্ণাকে মেরে উঠতে পারেনি, তাই সে এই কন্ট্রাক্ট ছেড়ে দেয়। আর এখানেই একটা শকিং টুইস্ট ওপেন হয়। পূর্ণা বলে, আপনাকে 10টা চান্স দিলেও আপনি আমাকে মারতে পারতেন না। আসলে আপনি আমাকে মারতেই চাননি। আসলে আপনি এখনও ওই হেমলক সোসাইটির আনন্দকর হয়েই থেকে গেছেন। আত্মহত্যা শেখানোর নাম করে জীবনের প্রতি মোহ তৈরি করে জীবন বাঁচিয়ে যান। আপনি যে মুক্তি দেখে শুট করেছিলেন ওটাও আসলে ছিল একটি সাজানো নাটক। মেয়েটির কথা আমি অনেকবার চিন্তা করেছিলাম। আমার মনে পড়ে যায় ওই মেয়ে আমার সিনেমায় জুনিয়র আর্টিস্ট হিসেবে কাজ করেছে। আপনি সেদিন গান নিয়ে যে নাটকটা করলেন ওগুলো আমাদের অভিনয় জগতে খুব সাধারণ একটা বিষয়। তাছাড়া পিৎজার ডেলিভারি দিতে এসে ডেলিভারি বয়ের কাছুমাছু মুখ দেখেই বুঝেছিলাম কিছু তো একটা গন্ডগোল আছে। আমি জানতাম হেমলক সোসাইটির যে আনন্দকর মেঘনা সরকারের হাত থেকে স্লিপিং পিল সরিয়ে নিয়ে বাঁচার মন্ত্র শিখিয়েছিল, সে অন্তত আমাকে পটাশিয়াম সায়ানাইড দেবে না। তাছাড়া কিলপিল সোসাইটি নামক কোনো সোসাইটি এখনো গড়েই ওঠেনি। হেমলক সোসাইটি তার নিজের জায়গায় ভালো মতোই থেকে গেছে। মেঘনা সরকার বর্তমানে বিবাহিত, তার 2টি সন্তানও আছে। একটির নাম আনন্দ এবং অন্যটির নাম জয়। কাহিনীতে সবটা পরিষ্কার হলেও অন্তরীপের কন্ট্রাক্ট নিয়ে আনন্দ কিভাবে পূর্ণার কাছে এলো সেটা ধোঁয়াশায় থেকে যায়। এই পর্যায়ে আনন্দ বিষয়টা খুলে বলে, দীর্ঘ সময় ধরে মানুষ খুন করার জন্য অন্তরীপ মানসিক অবসাদে ভুগছিল। তখন সে মানসিক ট্রিটমেন্ট নিতে হেমলক সোসাইটি জয়েন করে। কাউন্সিলিং চলাকালীন তার কাছে ফোন আসে পূর্ণা তার নিজের কন্ট্রাক্ট অন্তরীপকে দিয়ে দেয়। আনন্দকর চিরকাল মানুষকে বেঁচে থাকার গানই শিখে এসেছিল। এত অল্প বয়স্ক একটা প্রাণবন্ত প্রাণ ইচ্ছামৃত্যু নিতে চাইছে, বিষয়টা কোথাও না কোথাও হজম হয় না আনন্দের। সে অন্তরীপকে ট্রিটমেন্টের জন্য হেমলক সোসাইটিতে অ্যাডমিট করিয়ে নেয় এবং অন্তরীপ সেজে পূর্ণার কাছে এসে তার কন্ট্রাক্ট কিলার সাজা নাটক করে। যাই হোক, আবারও কাহিনী বর্তমানে আসে, যেখানে পূর্ণা ঠিক করে যে সে আর মরতে চায় না। এই পৃথিবীতে মরার জন্য তার ওই একটি কারণ আছে, কিন্তু বেঁচে থাকার জন্য আছে আরো 1000টা কারণ। আসলে এটাই তো চেয়েছিল আনন্দ, পূর্ণাকে জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনতে। এই জায়গায় আনন্দ আরও একটি কথা পূর্ণাকে জানায়। আনন্দ বলে, আপনাকে না মারার পিছনে আরও একটি কারণ আছে জানেন। আসলে আমি আপনাকে ভালোবেসে ফেলেছি সেই প্রথম দিন থেকে, কিন্তু আপনি আমার সম্পর্কে কি ভাবেন সেটা তো আমার জানাই নেই। পূর্ণা আনন্দকে ভালো করে চোখ বুলিয়ে নিয়ে বলে, এমনিতে সবকিছু ঠিকঠাক আছে, কিন্তু সেন্স অফ হিউমারটাকে একটু বদলে দিলেই সবকিছু পারফেক্ট হয়ে যাবে। পূর্ণা এটাও জানায় যে আপনার সাথে আমার অনেক মিল থাকলেও প্রেম আর আমার জীবনে আসবে না। হোটেলের সেই ঘটনার পরে আমি নিজের শরীরকেই ঘৃণা করতে শুরু করেছি। পূর্ণা বলে, আমি জানি এই সমস্ত কিছুর মধ্যে আমার কোনো দোষ নেই,
কিন্তু তারপরেও আমার মনে হয় আমি একটি সম্পর্কের জন্য ফিট নই। একবারও ভেবে দেখেছেন আপনি যখন আমাকে আদর করবেন ঠিক একই সময় আপনার পাশের বাড়ির ছেলেটিও আমার ভিডিও দেখে চাহিদা মেটাবে? পারবেন কি এটা সহ্য করতে? আনন্দ এই কথাগুলো শুনে হাসে। সে বলে, আপনি জানেন ভগবত গীতায় কি বলা আছে? গীতায় বলা আছে মানুষের আত্মা এক দেহ ত্যাগ করে অন্য দেহ ধারণ করে, যেমনটা আমরা পোশাক পরিবর্তন করে থাকি। আর সেই শ্লোকে আরও বলা আছে আত্মা অবিনশ্বর এবং আত্মার মৃত্যু হয় না। আর তাছাড়া আপনার শরীরের ডিজিটাল ফুটপ্রিন্টের থেকেও সবথেকে যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো আমার এবং আপনার আত্মার অ্যানালগ ফুটপ্রিন্ট। আমার আত্মা এবং আপনার আত্মা একে অপরকে পেয়ে কতটা খুশি সেটাই সর্বাধিক কাম্য। আনন্দ বলে, আচ্ছা বলতে পারেন আপনার বা আমার শরীরে এক্সট্রা কি আছে যেটা অন্য কারোর শরীরে নেই? যেখানে যা থাকার সেখানেই সব জিনিস আছে। একদিন শরীরে শরীরে এই উত্তেজনা কমে যাবে। সেদিন নতুন মহাদেশ আবিষ্কারের উত্তেজনা যোগাবে আমাদের মন, যাকে না চোখে দেখা যায় আর না ছোঁয়া যায়। আনন্দ বলে, যখন আমার এই শরীরটা চুলিতে উঠবে আমার দেহ পুড়বে, কিন্তু আমার মন পুড়বে না। সে খুঁজে নেবে অন্য কোনো শরীর, সে রচনা করবে অন্য কোনো প্রেমের কাব্য। এই পর্যায়ে পূর্ণা তার মনের ফিলিংস প্রকাশ করে আনন্দর কাছে। এক পর্যায়ে পূর্ণা আনন্দের ঠোঁট স্পর্শ করে তার প্রেম নিবেদন করে। অবশেষে সুনয়না পূর্ণা এবং আনন্দকে নিয়ে তার মায়ের সামনে যায়। মা আনন্দের সঙ্গে তাদের বিয়ের জন্য সম্মতি দেয়। আনন্দের হাত ধরে শুরু হয় পূর্ণার নতুন জীবন। অতীতের সমস্ত কালিমা ভুলে গিয়ে পূর্ণা আনন্দের ভালোবাসায় সিক্ত হয়। কিন্তু এরই মধ্যে আনন্দর শারীরিক অবনতি ঘটতে শুরু করে। কিছুদিন পরেই শুরু হয় বিয়ের শপিং। বাড়ির সকলের অনুমতি নিয়ে আনন্দের সাথে পূর্ণার বিয়ে ঠিক হয়। অন্যদিকে আমরা পেট কাটা শখে দেখি যে অনিন্দর বাড়িতে গিয়ে তাকে রীতিমতো উলঙ্গ করে বসিয়ে রাখে। ক্ষতিপূরণ বাবদ 2 কোটি টাকা বরাদ্দ করে। হয়তো অনিন্দর এর থেকেও বেশি কিছু শাস্তি দরকার ছিল। এক্ষেত্রে আমরা এটাও বুঝতে পারি পেট কাটা সহ মানুষ খুন করলেও তার মনুষ্যত্ব খুন হয়নি। কিছুদিন পরে সকলের উপস্থিতিতে পূর্ণার সাথে বিয়ে হয় আনন্দের। যে শরীরকে পূর্ণা ঘৃণা করতে শুরু করেছিল, একান্ত রাতে ভালোবাসার মানুষের ছোঁয়ায় সে পূর্ণ হয়ে যায়। কাহিনী গিয়ে পৌঁছায় কিছুদিন পরে। আমরা দেখি আনন্দ এবং পূর্ণা গ্যাংটকে এসেছে হানিমুন করতে। এই পর্যায়ে আনন্দের শারীরিক অবস্থার আরও অবনতি ঘটতে শুরু করে। পূর্ণা তার সাথে বাইরে যাবার ইচ্ছা প্রকাশ করলে আনন্দ জানায় তার বোধ হয় এবার সময় হয়ে গেছে ওই পারে পাড়ি দেওয়ার। থমকে যায় পূর্ণা। আনন্দ পূর্ণাকে জড়িয়ে ধরে শাওয়ার নিতে বসে। একে অপরের আলিঙ্গনে মৃত্যুর পূর্বে এক মধুর স্মৃতি নিয়ে সে ওই পারে পাড়ি দিতে চায়। প্রিয় মানুষ চলে যাবে তাতেও শক্ত হয়ে তাকে জড়িয়ে ধরে পূর্ণা। কারণ সে জানে শরীরের মৃত্যু হয়, আত্মার নয়। সে জানে আনন্দ থেকে যাবে এই আকাশে বাতাসে এবং তারই কাছে। আনন্দ বলে তার ইচ্ছা ছিল এমন একটা মৃত্যুর যে মৃত্যু মরণের পরেও তার প্রেমিকার থেকে আলাদা করতে পারবে না। কিন্তু সেই অবকাশ নেই, যাওয়ার সময় হয়ে গেছে, যেতে তো হবেই। আনন্দ যেতে যেতে পূর্ণাকে বুঝিয়ে যায় প্রেম নশ্বর, জীবন শেষ হলেও প্রেম থেকে যায় আজীবন। আর অবশেষে প্রেমিকাকে জড়িয়ে ধরেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে আনন্দ। এই শরীর হয়তো আর বেশিক্ষণ ছুঁয়ে থাকা হবে না, এটা ভেবে সাময়িক মায়ায় অজান্তে গাল বেয়ে জল নেমে আসে পূর্ণার। সে আনন্দকে বলে ভালো করে যেও। পূর্ণা কথা দেয় যে সে আনন্দকে কোনো দিনও মরতে দেবে না, সারা জীবন সে বাঁচিয়ে রাখবে তার স্মৃতির কণায়। তার জীবনের প্রত্যেকটি ভাঁজে, প্রত্যেক অন্ধকার রাতে আনন্দ জ্বলন্ত তারার মতো জ্বলে উঠবে তার জীবনে। এবার আমাদের কিছুদিন পরের ঘটনা দেখানো হয়। কাহিনীর পরবর্তীতে আমরা দেখি একটি লোক বহুতল বিল্ডিং থেকে আত্মহত্যা করার চেষ্টা করছে, যেখানে এসে পৌঁছায় পূর্ণা। পূর্ণা লোকটিকে আনন্দর স্টাইলে বলে ওঠে, দেখুন এখান থেকে লাফ দিলে খুব জোর আপনার হাত পা ভাঙবে, কিন্তু আপনি মারা যাবেন না। তার থেকে বরং আপনি আমাদের হেমব্লক সোসাইটি জয়েন করুন। আমাদের এজেন্সি খুব কষ্ট দিয়ে মানুষকে ইচ্ছা মৃত্যু দিয়ে থাকে। লোকটিও তার সাথে সহমত হয়। আমরা বুঝতে পারি পূর্ণা এই মানুষটিকেও মৃত্যুর পথে হাঁটিয়ে জীবনের ছন্দে ফিরিয়ে আনবে, আর আনন্দের ফেলে যাওয়া কাজগুলো এবার সে সম্পূর্ণ করবে। আর এইভাবেই বেঁচে থাকবে আনন্দ। এই দৃশ্য দিয়ে মুভির কাহিনী এখানেই শেষ হয়ে যায়। আমি আশা করছি এই মুভির কাহিনী তোমাদের ভালো লেগেছে। মৃত্যু পরম সত্য এবং অবিনশ্বর।
মৃত্যুই আসলে জীবনের আসল সৌন্দর্য। মৃত্যু আছে বলেই আমাদের বাঁচার এত আকুতি। তবে মৃত্যু বেঁচে থাকে কর্মে, মৃত্যু বেঁচে থাকে ভালোবাসায়। এই কাহিনীতে পূর্ণা তার কাজের মাধ্যমে বাঁচিয়ে রাখে তার প্রাণের মানুষ আনন্দকে। তো আজ এই অবধি, পরের দিন আবারও আসছি একটি ইউনিক মুভির কাহিনী নিয়ে। টিল দেন, টেক কেয়ার, বাই বাই।